প্রিয় বন্ধুরা, বই কথা কইতে আজকের নিবেদন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এর দ্বিতীয় পর্ব। এবং এই বইটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বইটির প্রথম পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক সাড়া পেয়েছিলাম এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যান। এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন আমার ফাঁসি চাই। লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। যে অধ্যায় দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে ভারতে পলায়ন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে। 1975 সালের 15ই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মেলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম। তারা 1975-এর 7ই নভেম্বর বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ ত্যাগ করলাম। ছাত্রনেতা রবিউল আল চৌধুরী, বর্তমানে সরকারি আমলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে আমরা 10 জন ছাত্র নেতাকর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল 2 নং সেক্টর। আমরা যারা 2 নং সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলাম তাদের কাছে আগরতলা ছিল পূর্ব পরিচিত শহর। এই আগরতলা শহরের এমবিবি কলেজের ভিপি সঞ্চয় পালের বাড়িতে আমরা সবাই উঠলাম। সঞ্চয় পালের কাছে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের 3য় 4র্থ সারি নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনা আমলে কিছুই না SM ইউসুফ আগরতলা থেকে কলকাতায় চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যেই আবার আগরতলায় আসবেন। অন্যদিকে সাবেক ডাকসুর ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মুজিব বাহিনী নেতা, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসিন মন্টু, সাবেক ছাত্র নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির গামা, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালের ছেলে সাবেক ছাত্রনেতা রুমি, কবি নজরুল সরকারি কলেজের তুখোর ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, বর্তমানে জাতীয়তাবাদী দল ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদ, রাজনৈতিক উপদেষ্টা ডক্টর S.A. মালেক সহ শতিনেক নেতাকর্মী পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায়। বলা যায় না বুঝে শুনে আমরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই, যা ছিল নাবালক সুলভ রাজনৈতিক অনভিজ্ঞতা। আমার ধারণা দেশ ত্যাগ করে ভারতে যাওয়া আমাদের সংখ্যা 1000-3-এর বেশি হবে না। তবে দেশ থেকে পালিয়ে ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়া 1000-3 নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই, আর সেই উদ্দেশ্য হচ্ছে
ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে 1971 এর মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালানো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার আমাদের সাহায্য করা দূরে থাক, পাত্তাই দেয়নি। 1. গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের জিএস, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মিরাজ। 2. ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় তাত্ত্বিক নেতা, বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও নেতা মোবারক হোসেন সেলিম। 3. টাঙ্গাইলের ছাত্র নেতা, বর্তমানে ব্যবসায়ী বাবর আলী। 4. টাঙ্গাইল জেলা ছাত্র নেতা, বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর। 5. যুব নেতা নজিবুর রহমান নিহার। 6. ছাত্র নেতা, বর্তমানে ব্যবসায়ী নওশের আলী নসু। 7. যুবকর্মী, বর্তমানে ভারতের নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস। 8. সাবেক ছাত্র নেতা, বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রউফ শিকদার। 9. সাবেক যুবনেতা, দীর্ঘদিন প্রবাসে থেকে বিদেশিনীকে বিয়ে করে ঘর সংসার করে 2 সন্তান জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসারত গ্রিন রোড কাঁঠাল বাগানের এস.এ. কাইয়ুম খসরু। এবং 10. আমি স্বয়ং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত। আমরা এই 10 জন এবং আমাদের নেতৃত্ব দানকারী রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সহ মোট 11 জন আগরতলা এমবিবি কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়ির সাথে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে লাগলাম। অবশ্য রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সঞ্জয় পালের সঙ্গে ওদের ঘরে ঘুমাতো, আর 10 জন ড্রেনের উপর ভাঙা টিনের চালার নিচে রাখা ওই এক চৌকিতেই ঘুমাতাম। একজনের পাশে একজন করে 9 জন পাশাপাশি ঘুমাতো, আর আমি ঘুমাতাম সকলের পায়ের ধারে, কারণ পাশাপাশি 10 জনের জায়গা ওই চৌকিতে হতো না, তাই আমি সকলের পায়ের ধারে যে জায়গা সেই জায়গায় ঘুমাতাম। ঘুমতো না কোনো রকমের শুয়ে থাকা, একে তো প্রচন্ড মশা, তার উপর আবার চতুর্দিকে খোলা, তারপর আবার ড্রেনের উপর, তাও আবার মশারি ছাড়া। মশারি নেই এখানে, দিনের বেলাতেই মশা ধরতো। এই অবস্থায় ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না। অবশ্য আমাদের ঘুমানোর জন্য 2-3টা কম্বল দেয়া হয়েছিল। সবাই কম্বল বিছিয়ে আর একটি কম্বল দিয়ে গা থেকে মাথা পর্যন্ত মুড়ে শুয়ে থাকতো, আর আমি কম্বল না পেয়ে লুঙ্গি দিয়ে শরীর ঢেকে শার্টের ভিতর মুখ মাথা ঢুকিয়ে রাখতাম। আমি আর মোবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম। মশা মেরে 2 বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কতশো মশা মারলাম। এইভাবে রাত পার করে দিয়ে সকালে পায়ের ধারে শুয়ে পড়তাম। যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতাম, কারণ আমাদের কপালে সকালের নাস্তা খাওয়া ছিল না, তাই রোজা রাখার মতো শুয়ে শুয়েই বেলা পার করে দিতে চাইতাম। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত দুপুরের খাওয়ার জন্য ভারতীয় 1 টাকা 10 পয়সা এবং রাতে খাওয়ার জন্য 1 টাকা, তাও আবার রুটিন মাফিক নিয়মিত দিতেন না। সপ্তাহে 2-1 দিন বা তারও বেশি দিন তো বাদ যেতই। অর্থাৎ কখনো সপ্তাহে লাগাতার ভাবে, আবার কখনো সপ্তাহের মধ্যে 2-3 দিন কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত টাকা দিতেন না। আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধু গুপ্তের আন্তরিকতার অভাব ছিল না। তিনি টাকা জোগাড় করতে পারতেন না, তাই আমাদের দিতে পারতেন না। আর যখন টাকা দিতে পারতেন না, তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া আর বিকল্প কিছু ছিল না। রাধু গুপ্ত রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরীর কাছে টাকা দিতেন। রবিউল দিতেন শঙ্কর বোর্ডিংয়ে এবং সকার বোর্ডিংয়ে বলা ছিল দুপুরে 1 টাকা 10 পয়সা, রাতে 1 টাকার বেশি কাউকে খেতে দেয়া হবে না। দুপুরে 1 টাকার ভাত, 10 পয়সার ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডাল ফ্রি। রাতে 90 পয়সার ভাত, 10 পয়সার ভাজি। এই ছিল আমাদের বরাদ্দ। আমরা দুপুরে 1 টাকার ভাত খেয়ে হোটেলে ক্যাশ থেকে 10 পয়সা ফেরত নিয়ে ওই 10 পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম। কাপড় চোপড়ে আমরা এমনই ফিটফাট যে কেউ চিন্তাও করতে পারতো না যে
আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আসন্ন শীতের কথা চিন্তা করে আমি আমার ডবল বেজ স্যুটটা বাসা থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমি যখন ডবল বেজ স্যুটটা পরে আগরতলার রাস্তায় বের হতাম, তখন সারা আগরতলার নরনারী আমার দিকে, আমার ডবল বেজ স্যুটের দিকে তাকিয়ে থাকতো। সারা আগরতলা শহরে আমার ছাড়া দ্বিতীয় কোনো ডবল বেজ স্যুট ছিল না। মেয়েরা তাকিয়ে থাকতো আকর্ষণীয় ভাবে এবং ছেলেরা তাকাতো ঈর্ষান্বিত ভাবে। কতজন জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে বানিয়েছে। বলতে হয়েছে কলকাতা থেকে বানিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্য কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে। আমাদের পরিচয় গোপন করে মিথ্যে পরিচয়ে থাকতে হয়েছে। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি এবং আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা করে হিন্দু নাম ছিল। এস.এম. ইউসুফের নাম ছিল সরোজদা। রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদি চৌধুরীর নাম ছিল রবিআই চৌধুরী ওরফে রবিদা। আমার নাম ছিল অনন্ত দাশগুপ্ত ওরফে অনন্তদা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যে পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটফাট পোশাকের পকেট থেকে পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরাতাম। তখন মানুষ অবাক হয়ে চেয়ে থাকত, মনে করত এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে আমাদের যে বিড়ি খাওয়ারও পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধার কি জ্বালা তা আমরা হারে হারে বুঝেছি। মাঝে মাঝেই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত টাকা দিতে পারতেন না। এই টাকা দিতে না পারার ঘটনা পরপর 2-3 দিনও হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতরাতে থাকতাম। আমি বলতাম আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে আমাদের আহার জোটাই। কিন্তু না, আমাদের কাজ করাও মানা। আমাদের পিছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তে আমাদের গ্রেপ্তার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলও চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলে মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু এই বেলাটা আমরা খাই, পরের বেলায় 2 বেলার পয়সা একবারে নিয়ে নিয়েন। শঙ্কর বোর্ডিংয়ের মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাওয়া, সোজা বের হন। হোটেলের দরজার পাশে দাঁড়িয়ে বেহায়া বেলাজের মতো দেখতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরো কত কি দিয়ে খাচ্ছে। দাদাবাবু ধমক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান পথ ছাড়ুন। একসময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যহীন হাঁটতে থাকতাম। এইভাবে চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তির নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টারও অধিক সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ দুজন হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো সোজা খেতে থাকবো, তারপর যা হবার হবে। পেট থেকে তো আর খাওয়া বের করতে পারবে না। ফন্দি মতো দুজনে সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত এবং থালা ধুয়ে দিয়ে গেল। তৃতীয় বয় বালতি করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে বালতি থেকে বাটি মেপে আমাদের থালায় যেই ভাত দিতে যাবে অমনি দাদাবাবুর হাঁক, এই পয়সা কই? আমি বললাম রবিদা নিয়ে আসছে। দাদাবাবু হাত দিয়ে ইশারা করলো। বয় চলে গেল। সব কাস্টমার খাচ্ছে, আমরা 2 বন্ধু খালি থালা সামনে নিয়ে বসে আছি। সবাই খাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি, তাও আবার সামনে খালি থালা নিয়ে। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। আমরা তো জানি রবিদা আসবে না, তারপরও রবিদা এখনো আসছে না কেন?
চল তো গিয়ে দেখি। বলতে বলতে এক সময় দুজনে হোটেল থেকে বেরিয়ে এলাম। তখন দুপুরবেলা আমরা যেখানে থাকি সেই পাড়ার এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে। জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হবে? ভদ্রলোক উত্তর দিলেন, সন্ধ্যায় কীর্তন হবে। শুনে আমরা তো মহা খুশি। কীর্তন হবে মানে কীর্তনের প্রসাদ হিসেবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে। বেজায় আনন্দ নিয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছি। কখন সন্ধ্যা হবে, কখন কীর্তন হবে, কখন আমরা খিচুড়ি খাবো। দুজনে যুক্তি করছি, আমরা আগে খাবো, তারপর অন্য বন্ধুদের খবর দেব, নইলে আবার কোন ভেজাল বেঁধে যায়। রবিদা আবার যদি কীর্তনে আসা খিচুড়ি খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ করে, তাই ঠিক করলাম আমাদের খাওয়ার আগে কাউকে জানাবই না। সন্ধ্যার আগেই আমরা দুই বন্ধু এসে হাজির হলাম। তখন কেউ আসেনি। বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি। বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বিছানো হোগলায় বসতে বললেন। আমরা বসে পড়লাম। আমরা কোনো কথা বলছি না। কীর্তন শুরু হলো। কীর্তন শেষে গৃহকর্ত্রী মা আমাদের বিশেষ যত্ন সহকারে প্রসাদ মানে খিচুড়ি খাওয়ালেন। আমরা খুব খেলাম, যত দিলেন ততই খেলাম, নিষেধ করলাম না। যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম, যদি টের পাই আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না, দেহটাও থাকে কিনা সন্দেহ। সবাইকে খবরটা দিলাম। পরি কি মরি করে দৌড়ে গেল সবাই। পরদিন দুপুরে পুকুর পাড়ে গেলাম চান করতে। চান মানে গোসল। আমরা তো সবাই হিন্দু, তাই গোসলকে চান বলতে হচ্ছে, পানিকে জল বলতে হচ্ছে। এর কোনো ভুল ভ্রান্তি হলে সর্বনাশ, উপায় থাকবে না। শান বাঁধানো পুকুর, পুকুর পাড়ে বসে আছেন সেই গৃহকর্তা। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, গতকাল প্রসাদ খেয়েছিলে? আমরা বললাম, জি খেয়েছি। ব্যাস, বৃদ্ধ গৃহকর্তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বার কয়েক আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, তারপর দ্রুত চলে গেলেন। আমি ভয় পেলাম, মনে মনে খুঁজতে লাগলাম কি ত্রুটি হলো, কিন্তু কোনো ত্রুটি খুঁজে পেলাম না। আমরা তাড়াতাড়ি চলে এলাম। ওই রাস্তায় আর গেলাম না, কাউকে কিছু বললামও না। আমাদের মধ্যে যে সত্যিকার হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ময়, ওকে একদিন ঘটনাটা বলায় জ্যোতির্ময় বলল, বেঁচে গেছিস, ধরা পড়ে গিয়েছিলি, তোর হিন্দু না। হ্যাঁ, কিভাবে? ওই যে জি খেয়েছি বলেছিস। তাহলে কি বলতে হবে? বলতে হবে আজ্ঞে খেয়েছি, জি বলা যাবে না। জির স্থলে আজ্ঞে বলতে হবে, জি মুসলমানরা বলে। এখন পড়ব বইটির পরবর্তী অধ্যায়, বাঘা সিদ্দিকীর কাছে যাওয়া। 15 ফেব্রুয়ারি 1976 রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধগুপ্ত এসে বললেন, আগামীকাল সকালে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও। শুনে আমরা তো মহা আনন্দিত। যাক, আল্লাহ পাক এই কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো। রাধগুপ্ত বাবু আমাদের হাতে আগরতলা টু ধর্মনগর বাসের 10টি টিকিট এবং 30টি অ্যাডোমিন ট্যাবলেট দিলেন। আমরা হতবাক হয়ে বলে উঠলাম, 30টা অ্যাডোমিন? রাধুবাবু বললেন, দোকানে আর ছিল না, তাই বেশি দিতে পারি নাই। তোমরা সকালে যাওয়ার সময় আরো কিছু অ্যাডোমিন নিয়ে নিও। কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম, এত অ্যাডোমিন ট্যাবলেট দিয়ে কি হবে? রাধুগুপ্ত হেসে হেসে বললেন, কাছে রেখো, কাজে লাগবে। তারপর আমাদের 2000 টাকা দিয়ে বললেন, খুব চেপে চেপে খরচ করবে, মনে রাখবে ফুরিয়ে গেলে আর পাবে না। সবশেষে কাদের সিদ্দিকীর কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন। প্রথমে ধর্মনগর রেলওয়ে জংশন, সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি হয়ে ধুবড়ি, তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদেরকে কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাছে পৌঁছে দেবে। পরদিন সকাল 7:30 আগরতলা টু ধর্মনগর বাসে উঠে বসলাম। ঠিক কাঁটায় কাঁটায় 7:30 বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল। বাসের সুপারভাইজার বলল,
আপনারা সকলেই বমির ট্যাবলেট অ্যাডোমিন খেয়ে নিন। কারো দরকার হলে আমাদের কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন। বাস চলতে শুরু করলো। মিনিট 20 মধ্যেই আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো। কি অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য! চারদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ। উপরে পরিষ্কার নীল আকাশ। পৃথিবী যেন নীল আর সবুজ এই দুরঙে বিভক্ত। উপরে নীল আকাশ, তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী। মনোরম গাঢ় সবুজের ভিতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের উপর উঠে যাচ্ছে, আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে যাচ্ছে। ইতিমধ্যেই বাসের মহিলা যাত্রীদের বমি শুরু হয়ে গেছে। সেই সাথে কিছু পুরুষ যাত্রীও বমি করা শুরু করছে। বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যেই মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট। মহিলাদের গায়ের কাপড় চোপড় বেসামাল। পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের কাপড় গায়ে রাখতে পারছে না। এরই মধ্যে পুরুষ যাত্রীদের অর্ধেক বমিতে সামিল হয়েছে। তার মধ্যে আমাদের কয়েকজনও আছে। অ্যাডোমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে। এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর বৃথা চেষ্টা করেছে, আর এখন কে কাকে সামলায়। চাচা আপন প্রাণ বাঁচা। ঘণ্টাখানেকের মধ্যে আমি আর টাঙ্গাইলের বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট। কাপড় চোপড় বেসামাল মহিলাদের দিকে তাকিয়ে দেখা তো দূরে থাক, সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই। কারো সামর্থ্য নেই। আমার অবস্থাও কাহিল। চতুর্দিকের গাছের গাঢ় সবুজ রং আর নীল রং যে কত পীড়াদায়ক তা আগরতলা টু ধর্মনগর এই রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না। ঘন্টা 2 পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গায় বাসটি থেমে গেল। বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম। এখানেও সেই পীড়াদায়ক গাঢ় সবুজ আর নীল, এছাড়া অন্য কোনো রং নেই, নেই অন্য কোনো কিছু। বাসে সুপারভাইজার জানালেন এখানে আধা ঘন্টা রেস্ট। বাস থামতে আর 1-2 মিনিট দেরি হলেই আমিও বমি করে দিতাম। সুপারভাইজার বলল, তাড়াতাড়ি অ্যাডোমিন ট্যাবলেট খেয়ে নিন, বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না। আমরা চট করে একসঙ্গে 2টো করে অ্যাডোমিন খেয়ে নিলাম। সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, আপনাদের বমি হয় না? উত্তরে বলল, প্রথম প্রথম হতো, এখন হয় না। প্রতিদিন যাওয়া আসা করি তো সয়ে গেছে। তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি। রাতে 2টো খাই, সকালে খালি পেটে 2টো, নাস্তার পর 2টো খাই, তারপর বাসে উঠি। আমি আর বাবর আলী ঘাসের উপর টান টান হয়ে শুয়ে পড়ি। বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে। আধা ঘন্টা পরে বাসের চালক যাত্রীদের বাসে উঠার জন্য হর্ন বাজাতে থাকে। আমরা সবাই বাসে উঠে পড়ি। বাস চলতে থাকে। ঘন্টা 3 পর ধর্মনগরে এসে বাস থামল। আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশনে গিয়ে গুয়াহাটি হয়ে ধুবড়ি যাওয়ার টিকিট কাটলাম। ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের চাইতেও বেশ বড়। ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতের এটাই হচ্ছে স্থলপথে একমাত্র যোগাযোগ ব্যবস্থা। স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল। আমার খুবই লুচি খেতে ইচ্ছে করছিল। নজিবুর রহমান নিহার আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল। আমি নজিবুর রহমান নিহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই, কিন্তু নিহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে। আমি অনেক বলি, অনেকবার বোঝাবার চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চেয়েছে। আমি এও বলি রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো, আমাকে 2 টাকা দেয়া হোক। কিন্তু কিছুতেই নজিবুর রহমান নিহার আমাকে লুচি খাওয়ার জন্য 2 টাকা দেয়নি। আমার আজও এই 20-22 বছর পরও মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে। বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে। আমরা সকলে ট্রেনে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। ট্রেন একসময় আসামের রাজধানী গুয়াহাটি স্টেশনে থামল। আমরা ট্রেনে বসেই মনোমুগ্ধকর মনোরম পাহাড়িয়া শহর গুয়াহাটিকে দেখলাম। সৌন্দর্যের অপূর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গুয়াহাটি শহর দেখে মনে হয় থেকেই যাই। গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুবড়ির ট্রেনে উঠলাম।
ভারতের ত্রিপুরা রাজ্য পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুবড়ি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশের পারে এলাম। ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। তারপর মেঘালয়ের পাহাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। সেই দুপুর থেকে হাঁটতে শুরু করেছি। এখন রাত্রি দ্বিপ্রহর। ক্লান্ত বিষণ্ণ ক্ষুধার্ত দেহ আর চলতে চায় না, কিন্তু না চলে উপায় কি? ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জল জলের চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। এর মধ্যেই আমরা 10 জন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলছি। আরো কিছু দূর এগোতেই অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওইটা বিএসএফ ক্যাম্প হতে পারে। উচ্চ স্বরে চড়া গলায় জিজ্ঞেস করলাম, এ ভাইয়া, ইয়ে বিএসএফ ক্যাম্প হ্যাঁ? বলতে বলতে আর একটু এগুতেই হোল্ড হ্যান্ডস আপ বলে বিএসএফ সেন্ট্রি তেড়ে উঠল। আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম। 3-4 জন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাতে অস্ত্র নিয়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, তুম লোক কন হে? আরো 5-7 জন বিএসএফ এসে আমাদের ঘিরে ফেলে বলল, হাত নামাইয়ে। আমরা হাত নামালাম। একজন বিএসএফ, তুম লোক ইয়া ঠেরো, হাম আরা হায় বলে ক্যাম্পের ভিতরে চলে গেল। আমরা বললাম, হাম লোক ইধার बैठ सकता है? বিএসএফ বলল, बैठे बैठे। আমরা মাটিতে বসে পড়লাম। প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম, তারপর মাটিতে শুয়ে পড়লাম। দেহের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। বিএসএফ এর ডাকে ঘুম ভাঙল। তারপর কড়া পাহারায় আমাদের ক্যাম্পের ভিতর নিয়ে গেলে একজন মেজর আমাদের সাথে কথা বলল। তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেয়া ও বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম। তিনি 10 জন বিএসএফ দিয়ে বললেন, উন লোক কা সাথ যাইয়ে। বিএসএফ এর সাথে আমরা আবার হাঁটতে শুরু করলাম। রাত্রি শেষ হলো, আমাদের হাঁটা শেষ হলো না। পূর্বাকাশ রঙিন করে সূর্য উঠল। আমরা চলতেই থাকলাম। 5-6 মাইল দূরে আরেকটা বিএসএফ ক্যাম্পে এসে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো। আমরা তাদের কাছেও খাওয়ার আবেদন করলাম, কিন্তু কোনো ফল হলো না। বেলা 12টার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে 2টা রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো। পেটে প্রচন্ড খিদে, মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল। আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আধা ঘন্টা পর আবার আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো। একটার পর একটা ক্যাম্প আর দল বদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম। এইভাবে 2 দিন 2 রাত এক নাগারে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছলাম। এখানে বিএসএফ এর একজন ব্রিগেডিয়ার আমাদের পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে। 20 ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো আজ রাত 12টার পরে তো 21 ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করব। 6টি টিন আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে গোলাম মুস্তফা খান মিরাজ, মোবারক হোসেন সেলিম, আব্দুর রউফ শিকদার, এস এ কাইয়ুম খসরু, নজিবুর রহমান নিহার, নওশের আলী নসু, বাবর আলী, লিয়াকত হোসেন জাহাঙ্গীর, জ্যোতির্ময় বিশ্বাস এবং আমি মতিউর রহমান রেন্টু, আমরা এই 10 জন লাইন ধরে আব্দুল গাফফার চৌধুরী রচিত শহীদ আলতাফ মাহমুদ সুররোপিত বিখ্যাত ঐতিহাসিক অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি। মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এ দৃশ্য অবলোকন করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
এর পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সাথে সাক্ষাৎ করেন। দিন দশেক পর আমাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তিবাহিনীর হেডকোয়ার্টার চান্দুভুইতে নেওয়া হয়। চান্দুভুই নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে, যেখানে দিনে সূর্য দেখা যায় না, আকাশও দেখা যায় না, জঙ্গলের ভিতর এমন একটি স্থানে খড়কুটো দিয়ে কোনো রকমে বানানো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। আদিম যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বাস করত, তখনও হয়তো মানুষ থাকার জন্য এর চাইতে ভালো ঘর করেছিল। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাছে আমরা এলাম, কিন্তু দুঃখ গেল না, দুঃখ সঙ্গেই রয়ে গেল। এখানেও ক্ষুধার যন্ত্রণা, প্রতি 24 ঘন্টায় একবার খাওয়া। বেলা 12টার দিকে নারিকেলের আচার, এক আরা ভাত, সঙ্গে সামান্য ডালের পানি। পরের দিন আবার বেলা 12টায় ওই পরিমাণ ভাত, অর্থাৎ 24 ঘন্টা পর পর একবার যৎ সামান্য ভাত। চান্দুভুই পৌঁছার 3 দিন পর বাঘা কাদের সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা হলো। বাঘা সিদ্দিকী আমাদের প্রথম দর্শনেই বললেন, কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে, তারপর দেশ সেবা করতে হবে। যদি পারো তাহলে তোমরা আমার সাথে থাকো, না পারলে ভাই চলে যাও। তিনি আরো বললেন, হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশ সেবা করা যাবে না। দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা। 1971-এর মুক্তিযুদ্ধের চাইতেও আরো বেশি কষ্ট করতে হবে, আরো বেশি ত্যাগ স্বীকার করতে হবে। 1971-এ আমরা সবকিছুই সহজে পেয়ে গিয়েছিলাম, তাই জাতির জীবনে আজ এই বিপর্যয় নেমে এসেছে। তাই বলি ভাই, যদি কষ্ট করতে পারো, যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে থাকো, নইলে চলে যাও। প্রতি উত্তরে আমরা বললাম, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তবু আপনার সাথে দেশের কাজ করব। সাথীদের প্রায়ই আমি বলতাম, পৃথিবীতে এমন কোনো লেখন আছেন, এই জায়গা, এই পরিবেশ, এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে? এখন পড়ব বইটির পরবর্তী অধ্যায়, প্রতিবাদ যুদ্ধ। আমরা অধিকাংশই 1971-এর মুক্তিযোদ্ধা, তাই সামরিক ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন হলো না। মাসখানেক ট্রেনিংয়ের মহড়া দিয়েই আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম। ডিফেন্স মানে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প। আমরা 10 জন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে গেলাম। আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তের ক্যাম্পে। সিদ্ধান্ত হলো, গেরিলা যুদ্ধের জন্য দেশের ভিতরে গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলা। G3 অটোমেটিক রাইফেল, পাকিস্তানের তৈরি এই রাইফেল 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর ভারত এই G3 রাইফেল সহ পাকিস্তানি অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল। MMG, স্টেনগান, 6 ইঞ্চ মর্টার সহ আমরা 18 জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি। আমাদের আরো কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে। সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো হাওর অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বাস করে। যে গ্রামে হিন্দু বাস করে তার 5-7 মাইল পর অন্য একটি গ্রামে মুসলমান বাস করে, তার 5-7 মাইল পর আবার হিন্দু গ্রাম। এখানে সব পরিবারই কৃষি পণ্য নির্ভর। এক এক পরিবার 500-700 এমনকি 1000-1200 মণ ধান পায়। তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী। এখানে 15-20 মাইলের মধ্যে কোনো পাকা বা পিচের রাস্তা নেই। হাওর এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয়। নগর বা শহর সভ্যতা কি জিনিস এখানকার মানুষ জানে না। এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি। হিন্দুরা মহা উৎসবে, মহা আনন্দে ধর্মীয় অনুষ্ঠান করে। নগর সভ্যতার আলো এখানে পৌঁছায়নি। হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ, সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশ মাত্র নেই। দিনের বেলায় একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা, খাওয়া দাওয়া, সন্ধ্যা হলেই অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করা। এভাবে একটি হিন্দু গ্রাম থেকে 8-10 মাইল কিংবা তার চেয়েও দূরের আরেকটি হিন্দু গ্রামে
সারা রাত ধরে হেঁটে যাওয়া। সারা রাত হাঁটার পথে অন্য কোনো গ্রাম পড়ে না তা নয়, কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না, কারণ ওই গ্রাম মুসলমানের। আমাদের কমান্ডার, রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা, কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না, কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে। তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না। সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি। সারা রাত হেঁটে এক হিন্দু গ্রাম থেকে আরেক হিন্দু গ্রামে গিয়ে উঠি। এভাবে দিনে খাওয়া দাওয়া, চুপচাপ বসে থাকা এবং সারা রাত হাঁটা। দিন দশেক পরেই শরীর কাঁপতে লাগলো। প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ। পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শরীরের অবস্থা অবহিত করছে। কিন্তু শরীর যতই কাঁপুক, রাতে তো হাঁটতে তো হবেই। হাঁটা ছাড়া আমাদের বিকল্প কিছুই নেই। একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম। নিশিরাত পার হয়, কিন্তু হিন্দু গ্রাম আর আসে না। সামনে আবছা একটা গ্রাম দেখা যায়, কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না, ওটা মুসলমানের গ্রাম। রাত শেষে ভোর হয় ভাব। আমাদের সকল সাথী বেঁকে বসল। তাদের শরীর আর চলছে না, আর হাঁটতে পারছে না। সকলের এক দাবি, এই গ্রামেই উঠতে হবে, এই গ্রামেই আশ্রয় নিতে হবে। কিন্তু কমান্ডার সুকুমার সরকারের ওই একই কথা, এটা মুসলমান গ্রাম, এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না। এর পরের গ্রাম হিন্দু, সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্য উঠতে হবে। এই কথা শুনে সবাই বসে পড়ল, কেউ কেউ শুয়ে পড়ল। সামরিক ভাষায় যাকে বলে ট্রপস আউট অফ অর্ডার। সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে, বাকি সবাই যে যার মতো কুয়াশায় ভেজা ঘাসের উপর শুয়ে বসে। সুকুমার বাবু আমাকে বললেন, বাঁচতে চাইলে ট্রপস উঠাও। আমি শত চেষ্টা করেও কাউকেই উঠাতে পারলাম না। অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন, শালার ভাইরা আমার কি, বেগ টুইন মরবে, চল এই মুসলমান গ্রামে উঠি। বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে সবাই উঠে হাঁটতে লাগলো। সুকুমার বাবু এবার মুসলমান গ্রামের দিকেই চলতে লাগলো। মিনিট 15-র মধ্যেই আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম। মূল মাটি থেকে 15-20 ফিট উঁচু, 700-800 ফুট লম্বা, 100 ফুট চওড়া এবং 50-60টি ঘরের গ্রামে যে যেদিক দিয়ে পারে ঢুকলো এবং যে ঘরে পারে শুয়ে পড়ল। সারা গ্রামে ডাকাত ডাকাত বলে শোর পড়ে গেল। অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম, ভাই সব, আমরা ডাকাত না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা ডাকাত নই, আপনারা হইচই বন্ধ করুন, আমরা ডাকাত নই। এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম, আপনারা চুপ না করলে আমরা আপনাদের গুলি করতে বাধ্য হব। বলেই G3 অটো রাইফেল তাক করলাম। কিছু লোক কথায় এবং ভয়ে চুপ করল। আমি গ্রামের পুরুষদের বললাম, আপনারা মসজিদে আসেন, ফজরের নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে। এখানকার গ্রাম দেশের অন্যান্য গ্রামের মতো নয়। এই গ্রাম মূল মাটি থেকে 20-30 ফুট উঁচু, 500-700 বা 1000 ফুট লম্বা, 50 ফুট চওড়া করে মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে 2 সারিতে ঘর, এক কোনায় মসজিদ, পাঠশালা তৈরি করা। মসজিদে ফজরের আজান শেষে নামাজ হলো। আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই। একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি। ভাই সব, আমরা ডাকাত নই। আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল, ধন সম্পদ লুট করতাম। কিন্তু কই, আমরা তো আপনাদের কিছুই লুট করছি না, কারণ আমরা ডাকাত নই। আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আপনারা হয়তো জানেন না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। আমরা ডাকাত নই, আমরা শেখ মুজিবের সৈনিক। আমরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি। আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের পিতামাতার মতো। শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে চাই।
আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল, উমা, ডাকাত দেখি ভালো ভালো কথা বলে, তোতা পাখির মতো আরো কত কিছুই না বোঝালাম। গ্রামবাসীও বুঝল। আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের ভিতর জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। গ্রামবাসীর ডাকে আমার ঘুম ভাঙল। গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল, স্যার আসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি বললাম, আপনি যান, আমি আসছি। তিনি বললেন, না, আমার সাথেই যেতে হবে, আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি। আমি ওনার সাথে যেতে থাকলাম। একটা ঘরে আমাকে আমার আরো 3 জন সাথী সহ খাওয়াতে বসানো হলো। খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে। মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম। আমার বক্তৃতার এমনই জাদু, এবং আমি মানুষকে এমন ভাবেই বুঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায়। আহ, কি আমার যোগ্যতা! খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষে এলো দুধ। পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছোড়বান্দা। দুধ ভাত খেতেই হবে। তাদের অনুনয়ের কাছে নতি স্বীকার করে দুধ ভাত খেতে বসলাম। লোকমা দুধ ভাত তুলে যেই মুখে দিতে গেলাম, অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকে ঝাঁকে গুলি বাঁশে বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো। বা হাতে থাকা জিত্রি রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের 3 দিক থেকে ঘেরাও করে হামলা করছে। এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত, অনুরাগী, সমর্থক, সহজ সরল গ্রামের মানুষের খাসি জবাই করে ও দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য। 300-400 লোকের বাস এই গ্রামে। গ্রামে কোনো মহিলা নেই, শিশুও নেই, এমনকি পুরুষও নেই। রয়েছে শুধু আমরা আর আমাদের সামনে, ডান দিকে এবং বাম দিকে এই 3 দিক ঘেরাও করা আর্মির সৈন্যরা। আমাদের পিছনে হাওর। হাওর মানে কুল কিনারাবিহীন এক বিশাল জলাশয়। আমাদের তড়িৎ পাল্টা আক্রমণে প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে। ফজরের নামাজের পর গ্রামের মানুষদের আমাদের সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বুঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গ্রামের মানুষেরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের খাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধ ভাত খাওয়ার আয়োজন করা হয়। আমরা ঘুমে থাকতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়া দাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা, শিশু এবং পুরুষ সকলকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হিসেবটা এরকম ছিল, আমরা খাসির মাংস আর দুধ ভাত খেতে ব্যস্ত থাকব, আর মাহমুদুল হাসানের সৈন্যরা 3 দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে। আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাস্ত্র সম্পর্কে মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না। তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন, অস্ত্রশস্ত্রের দুর্বল মনে করেছিলেন। ফলে প্রায় 3 শতাধিক সৈন্য নিয়ে 3 দিক থেকে ঘেরাও করে আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেননি। আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই। জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র ও সৈন্য সমাবেশ করতে থাকে। আমরা হেলিকপ্টার লক্ষ্য করে 6 ইঞ্চ মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই জেনারেল মাহমুদুল হাসান তার সৈন্যবল ও অস্ত্রবল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে। প্রচন্ড গতিতে যুদ্ধ চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা, আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা। যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক, কারণ আমরা ছিলাম গ্রামে অর্থাৎ উঁচু জায়গায়, আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায়। যুদ্ধে আমাদের মিডিয়াম মেশিন গান চালক উপজাতীয় গারো তরুণ আশু মারাক ও তার অল্প বয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিল্মের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সাথে 100 রাউন্ড গুলির এক চেইন বিশিষ্ট MMG মিডিয়াম মেশিন গান চালাতে থাকে।
এমএমজি এর সামনে দুটি পা আছে। এই পা দুটি মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয়। কিন্তু আশু মারাক এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে 100 রাউন্ড গুলির এক চেইন এমএমজি হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়েল করতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দীনবন্ধু চেইনে দ্রুত 100 রাউন্ড গুলি ভরে চেইন এমএমজিতে ফিট করে দিতে লাগলো। সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায়, কিন্তু নায়কের গায়ে গুলি লাগে না, বাস্তব যুদ্ধেও আশু মারাক ওই রকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো। কিন্তু আশু মারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না। আমরা প্রকৃত অর্থে চারদিক থেকে ঘেরাও। আমাদের পালাবার কোনো পথ নেই, কারণ 3 দিকে সেনাবাহিনী আর একদিকে কুল কিনারাবিহীন হাওরের বিশাল জলরাশি। পালাবার কোনো পথ নেই। জেনারেল মাহমুদুল হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, তারপর কি? হয় মৃত্যু, না হয় বন্দী। আসলেও তাই। আমাদের তো পালাবার কোনো পথ নেই। প্রচন্ড যুদ্ধ, কেউ কারো নাহি ছাড়ে, সমানে সমান। আমি চিন্তিত হলাম। ক্রলিং করে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে নিজেদের সর্বশেষ অবস্থানটা দেখে নিলাম। যুদ্ধ শুরু হয়েছে দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা হয়। মনে মনে সেলফ ডিসিশনটা কি নেব ভাবতে লাগলাম। ধরা পড়ব না আত্মহত্যা করব। ঠিক এমন সময় আমাদের কমান্ডার সুকুমার বাবু ঠিক এই ভাষায়, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, বলেই আমাকে বললেন, ওই উত্তর দিকে হিজল গাছগুলোর আড়ালে যে সৈন্যগুলো আছে তাদের যদি এক ঝটিকা আক্রমণে নিহত বা সরিয়ে দিতে পারো, তাহলেই কেবল আমরা বাঁচতে পারি। কারণ ওই একটি মাত্র পথ আছে পালাবার। কমান্ডারের কথাটা শুনে এতক্ষণ মনে মনে যে সেলফ ডিসিশনের কথা ভাবছিলাম তার সুরাহা হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হয় সেনাবাহিনীদের নিহত বা তাড়িয়ে দেব, অথবা নিজেই মরব। 3 জন সাথী বন্ধুকে ইশারায় কাছে ডাকলাম। আমি সহ 4 জনের একটা সুইসাইড স্কোয়াড গঠন করলাম। যদিও পরিস্থিতি ও পরিবেশে আমরা সকলেই সুইসাইড স্কোয়াড মেম্বার হয়ে গেছি। তারপর একটা সামান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে একে অপরের সাথে করমর্দন করে গুলি করতে করতে হিজল গাছের বাগানের দিকে ঝটিকে আক্রমণ করলাম। নিজেদের গায়ে গুলি লাগতে পারে সেই পরোয়া করলাম না, শুধু আক্রমণ আর সামনের দিকে এগিয়ে গেলাম। যুদ্ধের ধরন গেল পাল্টে। এতক্ষণ আমরা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছি। শত্রু ঝাঁকে ঝাঁকে গুলি আমাদের দিকে আসছে, এতে আমাদের কোনোই ভ্রুক্ষেপ নেই। আমরা তো মরার জন্যই এসেছি। মিনিট 15 মধ্যেই আমরা হিজল বাগান দখল করে ফেললাম। আর্মির হেলমেট, বুট এবং জায়গায় জায়গায় রক্ত দেখে অনুমান করলাম এখানে সেনাবাহিনীর বেশ সদস্য হতাহত হয়েছে, যার ফলে হতাহত সৈন্যদের নিয়ে বাকি সৈন্যরা এই স্থান ত্যাগ করে অন্যত্র অবস্থান নিয়েছে। হিজল বাগান আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা কমান্ডারের অপেক্ষায় রইলাম। সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। যুদ্ধের তেজ কমে এলো। এখন এমনই একটা সময় যখন আকাশে চাঁদের ভগ্নাংশ ওঠে রাত 10টা-11টায়। আকাশে চাঁদ ওঠার আগেই এই অন্ধকারেই আমাদের পালিয়ে যেতে হবে। কতক্ষণ জানি না, তবে অনেকক্ষণ হলো আমাদের কমান্ডার এবং অন্য সাথীদের অপেক্ষায় আমরা বসে আছি। চাঁদ উঠলে আমাদের পালানো কঠিন হয়ে পড়বে। চাঁদের আলোয় আমাদের দেখলেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবে। পালাতে পারা তো দূরের কথা, চাঁদ উঠলেই আমাদের হয় পজিশনে থাকতে হবে, নইলে মারা যেতে হবে। এখনো কমান্ডার এলো না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘে চাঁদ ঢেকে রাখো, নইলে আমরা মারা যাব। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের কমান্ডার ও অন্য সাথীরা এখনো এলো না। আবার সেলফ ডিসিশন নিলাম এবং সাথের 3 সাথীকে জানালাম আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার ও অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব। কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারবো না। পালাতে হলে চাঁদ ওঠার আগেই পালাতে হবে। এই হিজল বাগানের পরেই ধান ক্ষেত।
সেই ক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশে চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে, আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁঝরা করে দেবে। অতএব কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। 4 জন মিলে পালাতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকার, নিজেকেই নিজে দেখা যায় না। আমরা 4 জন একে অপর থেকে যাতে বিচ্ছিন্ন না হই সেই জন্য গায়ে গায়ে মিশে পথ চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। এত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না জায়গায় ঘুরছি কিছুই বুঝি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই ঘুরপাক খাচ্ছি। সাথী 3 জন ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করলো, এখন উপায় কি? বললাম, দাঁড়িয়ে তো থাকা যাবে না, হাঁটতেই হবে, তাতে যা হয় হবে। তবে সকলেই খেয়াল রাখবে, গ্রামের মানুষ যে পথে চলে সেই পথের ঘাস উঠে সাদা মাটির পথ হয়। সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে থেকে সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের এক সাথী বিমল বলল, দাঁড়ান, আমার পায়খানা পেয়েছে। আমরা দাঁড়ালাম। বিমল পায়খানা করতে বসেই বলল, পেয়েছি পেয়েছি, এ পথ পেয়েছি। আমরা দেখলাম, হ্যাঁ, এই তো গ্রামের মানুষের পায়ে চলার পথ। বিমলের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারায়। সাথী নওশের আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু। এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক। কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে, এই রাতে, এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালে এই যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেয়া হয়। সাথী বন্ধুদের বললাম, এই লোককে ধরে গান পয়েন্টে নিয়ে পালাবার পথ বের করে নিতে হবে। এই লোককেই গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রলিং করে ওই লোকের 2-3 হাত সামনে গিয়ে অবস্থান নেবেন। আমি ক্রলিং করে পেছন দিক দিয়ে ওই লোককে গান পয়েন্ট করব, যাতে ওই লোক চিৎকার অথবা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকার শব্দ করা চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পিছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, কেডা? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি 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 ধমকের স্বরে বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজং। নামটি আমার চেনা চেনা লাগলো, তবু G3 রাইফেলের ব্যারেল পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলবো, আমরা কাদেরিয়া বাহিনীর লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। নৌকা কোথায়? ঘাটে। চলুন আগে ঘাটে যাই। জিতেন হাজং হলেন কমরেড মনি সিং এর কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী আর বিপ্লবীদের সাহায্য করাই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করে জীবন কাটিয়ে দিচ্ছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজাংকে চেনে। তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙ্গল যার জমি তার এবং জমিদারি প্রথা বাতিল আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মনি সিং এর সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ, তীর ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়
মুক্তিযোদ্ধা হয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজুংয়ের কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজুং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতরে ঢুকি, তখন থেকেই নিরাপদ দূরত্ব থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেছেন। এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম, তিনি সহজেই অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবার আমাদের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলের কাছেই তার সমাদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমারী পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম, কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যি একটা বড় জেলে নৌকা রয়েছে, সঙ্গে 3 জন মাঝি। জিতেন হাজাং সহ আমরা 4 জন নৌকায় উঠে বসলাম। আমাদের 4 জনের একজন হলো কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠেই অরুণ সরকার বলল, দাদারে সারা যাবো না, দাদারে আনার ব্যবস্থা করেন। জিতেন হাজুং বললেন, হ্যাঁ তোমরা নৌকায় বহো, আমি কমান্ডারকে খুঁজে আনি। জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের খুঁজে আনতে গেল। আমরা 4 জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। একসময় অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমাদের দিকে আসছে। আমরা 4 জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের 2-3 হাত দূর দিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিলের কণ্ঠে কু কু করে ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদেরই সাথী। আমরাও পাল্টা কু কু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকার দিকে গেলাম। সার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা ও মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগেই অন্তত 2-3 মাইল দূরে চলে যেতে হবে। দ্রুত গতিতে নৌকা চলতে লাগলো। 2/3 ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপালী আলো ছড়িয়ে আকাশে উঠল। চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুল কিনারাবিহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এ যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চ কণ্ঠে গান গাই। আমাদের এই বাঁচার পিছনে যার একক অবদান, তিনি আর কেউ নন, তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজং। জিতেন হাজং এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, ঋণের শেষ নেই। কোনো দিন কি এমন আসবে যেদিন জিতেন হাজং এর ঋণ শোধ করার অন্তত চেষ্টা করা যাবে? ভোর হলো, নৌকা তীরে ভিড়ল। আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম। জিতেন হাজংকে বুকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আবার পথ চলতে শুরু করলাম। এবার পথ চলার লক্ষ্য হলো সীমান্তের দিকে। উদ্দেশ্য সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকব। জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। আমাদের হাতে অস্ত্র আছে বলেই জনগণ আমাদের কিছু বলেনি, কিন্তু মনে হয়েছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে। জনগণকে এত বুঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা ইত্যাদি ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোটার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয়, তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যুদ্ধের সম্পর্ক হতে হবে পানি আর মাছের। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না। পানি যদি মাছকে আশ্রয় না দেয়, তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে, ঠিক জনগণ যদি গেরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয়, তাহলে গেরিলা যোদ্ধারও নিশ্চিত মৃত্যু হবে। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল?
তাকে এইভাবে খুন করা হলো। আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদী শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবের অনুসারী, আমাদের নিজেদের কর্ম দ্বারা এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবার শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াইয়ে বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। জেনারেল মাহবুবুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবিধির খবরাখবর নিয়ে পথে পথে অ্যাম্বুশ করতে লাগলো। অ্যাম্বুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা। আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের অ্যাম্বুশে ফাঁদে পা দিলাম। সন্ধ্যায় এক আখ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই অ্যাম্বুশ করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের আক্রমণ করল। আমরা আখ ক্ষেতের ভেতর আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো, তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগলো। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করলো। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো, আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখ ক্ষেতে আশ্রয় নিয়েছিলাম, গুলিতে সেই ক্ষেতের আখ ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো। যখনই আমাদের একটা অস্ত্র থেকে যায়, তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি হয় শেষ অথবা আহত কিংবা নিহত হয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল, অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ অথবা আমাদের প্রায় সাথী নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখ ক্ষেত থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি। সারা রাত ক্রলিং করার পর যখন সকাল হয়, তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর শীষের ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দু হাঁটু, হাতের দুই কনুই এবং বুক চিরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে বল নেই, দেহ আর চলে না, দেহ নিস্তেজ। জীবনের মায়া ত্যাগ করে ধান খেতেই পড়ে রইলাম। একসময় ঘুমিয়ে পড়লাম না জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ ফিরে এলো, তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে। ধপ করে উঠে বসতেই কুকুরটি ৩-৪ হাত পিছনে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেল আর দুটো ম্যাগাজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে শুধু প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো। আমি আবার ভয় পেয়ে গেলাম, শত্রুর ভয়, মৃত্যুর ভয়। সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটা আর ম্যাগাজিন দুটো হাতে তুলে নিলাম। এখনো একটা ম্যাগাজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3-র সাথে ফিট করা ম্যাগাজিনে 20 রাউন্ড গুলির মধ্যে 3 রাউন্ড গুলি আছে, কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না। এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝি না। হাতের ঘড়িটা গুলির ব্যাগের মতো কোথাও পড়ে আছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়ে যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের যে অবস্থা হয়েছিল, এখন আমাদেরও সেই একই অবস্থা হয়েছে। মানুষ আমাদের সাহায্য করবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় ধান গাছের কচি ডগা আর কচি ধানে দুধ চুষতে লাগলাম আর ভাবতে লাগলাম, এখনই অন্যত্র রওনা হব না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রুর কবলে পড়ার বিপদ, আর সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারাবার বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে।
আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিতেই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম। শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা বাঁ হাত দিয়ে শরীরের সাথে মিলিয়ে ধরলাম, যাতে দূর থেকে বোঝা না যায় আমার কাছে অস্ত্র। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতেই একটা পানির ডোবা পেয়ে পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্ট করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মারার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতেই দূর থেকে ভারতের পাহাড় নজরে এলে আমি ওই লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। তারপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে থাকলাম। সীমান্তে পৌঁছতে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমাদের সীমান্ত অঞ্চলের হাইড আউট বা ক্যাম্পে পৌঁছে দেখি আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ করের সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র। সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধারমন রায় ঝান্টু বৈদ্যনাথ করকে চিকিৎসা করছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম সে আখক্ষেত থেকে ক্রলিং করে পালিয়ে একটি কচুরিপানা ভরা পচা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয়ে ছিল অনেক দিন না খাওয়া রক্তচোষা যোগ। রক্তচোষা যোগ বৈদ্যনাথকে পেয়েই কিলবিল করে ঘিরে ধরে রক্ত চষে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তা দুই হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে যোগ পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের পালাবার কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে। তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে যোগকে রক্ত দেয়াই শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ কর। বাংলাদেশ সেনাবাহিনী ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর 1-2 ঘন্টা দেরি করত, তাহলে রক্তচোষা যোগ বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। রক্তশূন্যতার কারণে এখনো যে কোনো সময় বৈদ্যনাথ কর মারা যেতে পারে। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি 17 জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা এবং বিরোধিতার কারণে একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি এবং দুলাল দে বিপ্লব ও তার সাথীদের। কমান্ডার দুলাল দে বিপ্লব যুদ্ধে প্রচন্ড মার খেয়ে আহত অবস্থায় নৌকায় করে পালিয়ে আসার সময় তীব্র যন্ত্রণায় তার 2IC মোহাম্মদ হিরুকে নির্দেশ দেয়, হিরু, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো। এই নির্দেশ পালনে 2IC হিরু অক্ষমতা প্রকাশ করলে পুনরায় দুলাল দে বিপ্লব একই নির্দেশ দেয়, কিন্তু হিরু নির্দেশ পালনে পুনরায় অক্ষমতা প্রকাশ করে। এইভাবে কয়েকবার কমান্ডারের নির্দেশ পালনে 2IC হিরু অক্ষমতা প্রকাশ করার পর কমান্ডার দুলাল দে বিপ্লব অপর সাথী মদনকে এই মর্মে নির্দেশ দেয় যে, মদন, আমি কমান্ডার দুলাল দে বিপ্লব তোমাকে নির্দেশ দিতেছি, আমার 2IC হিরুকে আমি যে নির্দেশ দিব, হিরু যদি সেই নির্দেশ পালন না করে তাহলে তুমি হিরুকে গুলি করে মেরে ফেলবে। বলেই 2IC হিরুকে নির্দেশ দিল, আমাকে গুলি করে মেরে ফেলো। তখন উপায় না পেয়ে 2IC হিরু কমান্ডারের নির্দেশে কমান্ডার দুলাল দে বিপ্লবকে হত্যা করতে উদ্যত হল। 2IC হিরু কমান্ডার দুলাল দে বিপ্লবকে টেনে নৌকার গলুইয়ে বাইরে মাথাটা ঝুলিয়ে দিল। দুলাল দে বিপ্লব, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কবিতাটি পড়তে লাগলো আর ফ্যাল ফ্যাল করে হিরুর দিকে তাকিয়ে থাকলো। হিরু G3 রাইফেলের ব্যারেলটা দুলাল দে বিপ্লবের মাথায় ঠেকিয়ে গুলি করে দিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কবিতা পড়তে পড়তে একটা ঝাঁকুনি দিয়ে দুলাল দে বিপ্লবের দেহ নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্র নেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবিদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে ছেনরি উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়।
সন্ধ্যায় ইউনুসের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা পালিয়ে যায়। বছর 4 পরে ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে ওই যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্র মহিলা রাগান্বিত ও ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বলেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থা ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেয়া মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরও জানতে পারলাম যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল সেই যুদ্ধে ইউনুসদের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসানের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন। জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারি সহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনের এক বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে একে একে প্রায় 15টি বছর মৃত্যুর প্রহর গুনতে থাকে। ফাঁসি দেওয়ার নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পর এবং সূর্য উদয় হওয়ার আগে ফাঁসি কার্যকর হতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝোর নয়নে কাঁদতে থাকত। সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করতে থাকত। আজ রাতে আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হবে। আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না। এই সুন্দর ধরনী থেকে চির বিদায় নিতে হবে। সারা রাত কাঁদতে থাকতো আর প্রাণ ভরে ভগবানকে ডাকত। জীবনের শেষ ডাকা। আর কখনোই ভগবানকেও ডাকতে পারবে না। এ ডাকাই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে গেছে। এখনই ফাঁসিতে ঝুলানো হবে, এখনই মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক। এমনই হাসি, অট্ট হাসি। আমার ফাঁসি হয়নি, আমি মরিনি, আমি অন্তত আরো একদিন বেঁচে গেলাম, আরো একদিন পৃথিবীতে থাকবো, পৃথিবীর বাতাস গ্রহণ করব। আমি মরিনি, আমি মরিনি, আমি আজ বেঁচে গেছি। ফাঁসির অন্ধকার প্রকোষ্ঠে সারাদিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করলো, সন্ধ্যা নেমে এলো। আবার অঝোর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল। মৃত্যু হলো। এভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15 বছর। সারাদিন হাসি, সারা রাত কান্না। বিশ্বজিৎ নন্দী হিন্দু হওয়ায় ভারতের পশ্চিম বাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকে প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেয়া হয়। নজিবুর রহমান নিহার ও শাহাদাত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 1976 সালের আগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয়। 3রা সেপ্টেম্বর 1976 বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গল এই সৈন্যরা পুরো গাইবান্ধা ঘেরাও করে নিহার ও সুজাদের আক্রমণ করলে নিহার সুজারা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হটা করতে করতে নিহার সুজারা গোবিন্দগঞ্জ থানায় চলে গেলেও সেনাবাহিনীর ঘেরাও ভাঙতে পারেনি। 6 সেপ্টেম্বর 1976
বিকেল 5টায় গোবিন্দগঞ্জের কামাদিয়া গ্রামে নিহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যাওয়ায় ও আহত হওয়ায় নিহার সুজা হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। বন্দীদের মধ্যে 1 নজিবুর রহমান নিহার, 2 আবু বক্কর সিদ্দিকী, 3 রেজাউল করিম রেজা এবং 4 বিকাশ। এই 4 জন যোদ্ধা আহত অবস্থায় বন্দী হয়। সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল এই 4 জন অক্ষত অবস্থায় গ্রেপ্তার হয়। বন্দী হওয়ার ঘণ্টাখানেক পর আহত নিহার, বক্কর, রেজা ও বিকাশকে সেনাবাহিনীর লোকেরা সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুলের সামনেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এবং জীবিতদের ঘণ্টা 2 পরে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাস ব্যাপী নানা ধরনের নির্যাতন ও জবানবন্দি শেষে কর্নেল আজিজের 5 নং মার্শাল কোর্টের বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রংপুর, রাজশাহী ও কুমিল্লার কারাগারে একটানা 10 বছর জেল খেটে সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল মুক্তি পায়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ওরফে বাঘা সিদ্দিকীকে রণ ও কৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ করা সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করে পিছনে শত্রু না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরের সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময়ই লাগুক না কেন আমরা সামনাসামনি যুদ্ধ করব। প্রয়োজনে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ভূমি মুক্ত করব, তবু পিছনে কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম এবং বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগলো। সেনাবাহিনী, বিডিআর তারা চাইতো আমাদের সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে তাড়িয়ে দিতে। আমরা চাইতাম আমাদের মুক্তাঞ্চল আরো বাড়াতে। আমাদের সাথীরা ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্ত অঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একাত্ম হয়ে যুদ্ধ করতে থাকেন। বছরখানেক পর আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনে প্রচার চালানোর জন্য ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথা মতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন। লন্ডন থেকে প্রখ্যাত ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বাংলার ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্কতা ও গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে তা ভারতীয় বিএসএফ সহ অন্যান্য সংস্থা এবং কর্তৃপক্ষ পর্যন্ত জানত না। ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন।